প্রায় 10 মিনিট কেউ কোনো কথা বলল না। নীলাদ্রি ডাইনিং টেবিলের ওপর মাথা নামিয়ে দিয়ে বসেছিল। ওর পিঠটা মাঝে মাঝে হেঁচকি তোলার মতো কেঁপে উঠছে। রিয়া ধীর পায়ে এগিয়ে এলো। মেঝেতে পড়ে থাকা কাচের টুকরো আর ভাতের ওপর দিয়েই ও নীলাদ্রির পাশে এসে দাঁড়ালো। ও একবার মায়ের দিকে তাকালো। যে মানুষটার সাথে গত 2 বছর ধরে ওর গৃহযুদ্ধ চলছে, আজ সেই মানুষটাকে খুব অসহায় দেখালো রিয়ার চোখে। রিয়া নীলাদ্রির কাঁধে হাত রাখলো। ওর হাতটা কাঁপছিল। নীলাদ্রি, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি মেঝেটা পরিষ্কার করে আবার খাবার বেড়ে দিচ্ছি। রিয়া খুব নিচু গলায় বলল। ওর গলায় আগের সেই জেদ নেই। নীলাদ্রি মাথা তুলল না, অস্ফুট স্বরে বলল, কি হবে খেয়ে? কাল থেকে তো হয়তো এই অন্ন জোটাতেই কাল ঘাম ছুটে যাবে। জানো রিয়া, আজ দুপুরে স্টেশনের ধারের দোকানে বসে ভাবছিলাম, আমার অফিসের বস আমাকে যে ভাষায় অপমান করে সেটা যদি তোমরা শুনতে পেতে, তবে হয়তো বাড়িতে আমার ওপরই মানসিক অত্যাচারটা করতে না। বাইরের লোকের লাঠিঝাঁটা খেয়ে যখন ঘরে ফিরি, তখন যদি আপনজনেরা সেই ক্ষতে নুন ছিটিয়ে দেয়, তখন বেঁচে থাকার ইচ্ছেটা মরে যায়। মা এবার উঠে এলেন। ওনার হাঁটুতে খুব ব্যথা, কিন্তু আজ যেন সেটা ভুলে গেছেন। উনি ধীর পায়ে নীলাদ্রির অন্য পাশে এসে বসলেন। ছেলের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমাকে ক্ষমা কর নীলু। আমি বুড়ো মানুষ, আমার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে। আমি ভাবতাম এই বাড়িতে আমার কর্তৃত্ব বজায় না রাখলে হয়তো আমি ব্রাত্য হয়ে যাব, তাই অকারণে বৌমার খুঁত ধরতাম, ওকে কথা শোনাতাম। আমি বুঝতে পারিনি আমার এই আধিপত্যের লড়াই তোকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। রিয়া মায়ের দিকে তাকালো। মায়ের এই স্বীকারোক্তিও আশা করেনি। ও রান্নাঘর থেকে একটা কাপড় আর ঝাঁটা নিয়ে এলো মেঝেটা পরিষ্কার করতে। কাজ করতে করতে রিয়া বলল, দোষটা আমারও কম নয় মা। আমি ভেবেছিলাম আপনি আমাকে সহ্য করতে পারেন না, তাই আমি সব সময় একটা ঢাল নিয়ে যুদ্ধের জন্য তৈরি থাকতাম। আপনার ছোট ছোট কথাগুলোকেও আমি তীরের মতো বিধিয়েছি নিজের মনে। আপনার ছেলে বাইরে কতটা লড়াই করছে সেটা ভাবার চেয়ে আমার ইগোটা আমার কাছে বড় হয়ে গিয়েছিল। নীলাদ্রি এবার মাথা তুলল। ওর চোখে জল থাকলেও মুখটা এবার কিছুটা শান্ত। ও রিয়ার দিকে তাকিয়ে বলল, রিয়া, আমার বস কালকে আমাকে ডেকেছে চাকরি থেকে বরখাস্ত করার জন্য। আমি জানি না কাল কি হবে, হয়তো কয়েক মাস আমাদের খুব কষ্টে কাটাতে হবে। মায়ের ওষুধ, তোমার শখ, আমাদের এই ছোট ছোট স্বাচ্ছন্দ্য সব হয়তো থমকে যাবে। মা নীলাদ্রির হাতটা চেপে ধরলেন। চাকরি গেলে যাবে নীলু? আমার আলমারিতে কিছু সোনার গয়না রাখা আছে, তোর বাবা ওগুলো আমার জন্য করে দিয়েছিলেন। ওগুলো তো আমার সাথে স্বর্গে যাবে না। দরকার পড়লে ওগুলো দিয়ে আমরা লড়াই করব, কিন্তু দোহাই তোর, তুই ভেঙে পড়িস না। আমরা আজ থেকে আর কোনো অশান্তি করব না। রিয়া মেঝের ময়লাটা সরিয়ে নীলাদ্রির হাতের ওপর নিজের হাত রাখলো। আর আমার স্কুলের চাকরিটা তো আছেই, আমরা খরচ কমিয়ে দেব। মা আর আমি মিলে সব সামলে নেব, তুমি শুধু শান্ত হও। তোমার এই বিধ্বস্ত চেহারাটা আমরা আর দেখতে পারছি না। নীলাদ্রি দেখলো দীর্ঘ 2 বছর পর এই ঘরে যেন একটা স্বচ্ছ বাতাস বইছে। বাড়ির দেওয়ালগুলো যে আগে ওকে গ্রাস করতে আসতো, সেগুলো এখন যেন ওকে আগলে রাখছে। ও মায়ের দিকে তাকিয়ে বলল, মা, রিয়া সারাদিন বাইরে থাকে, ওর ওপর অনেক চাপ। তুমি যদি ওকে একটু স্নেহের চোখে দেখো, দেখবে ও তোমার মেয়ে হয়ে যাবে। মা মাথা নাড়লেন। আমি বুঝতে পেরেছি রে নীলু, যে বৌমা আমার ছেলের দুর্দিনে এভাবে ঢাল হয়ে দাঁড়াচ্ছে, সে তো আমার নিজেরই লোক। রিয়া মুচকি হাসলো, যদিও সেই হাসিতে কিছুটা বিষণ্ণতা ছিল। ও উঠে গিয়ে মায়ের জন্য 1 গ্লাস জল নিয়ে এলো। মা, জলটা খান, অনেক রাত হয়েছে, আপনার ওষুধ খাওয়ার সময় পেরিয়ে গেছে। মা জলটা খেয়ে রিয়ার মাথায় হাত রাখলেন। নীলাদ্রি দেখল যে ছোট ছোট বিষয়গুলো নিয়ে যুদ্ধের দামামা বেজেছিল, সেগুলো এখন কত তুচ্ছ। বাইরে তখন বৃষ্টি থেমেছে। জানলা দিয়ে আসা হিমেল হাওয়ায় নীলাদ্রির ক্লান্ত শরীরটা একটু জুড়িয়ে এলো। ও ভাবল, অফিসের লড়াইটা হয়তো কাল লড়তে পারবে, কারণ ওর বাড়ির রণক্ষেত্রটা আজ শান্ত হয়েছে। নীলাদ্রি উঠল। তারপর মা আর রিয়ার হাত দুটো এক জায়গায় জড়ো করে বলল, তোমরা যদি এভাবে হাত ধরে থাকো, তবে অফিসের 100টা টার্গেটও আমি হাসি মুখে পূরণ করে দেব। আমাকে একা করে দিও না। রাত 11টা। আজ প্রথমবার রিয়া আর মা মিলে রান্নাঘরে গিয়ে খাবার গরম করলো। কোনো ঝগড়া নেই, কোনো অনুযোগ নেই। নীলাদ্রি যখন ডাইনিং টেবিলে বসলো, দেখলো রিয়া মায়ের পাতে মাছের সবচেয়ে বড় টুকরোটা তুলে দিচ্ছে। আর মা রিয়াকে বলছেন, বৌমা, তুমি একটু ঘি নাও, সারাদিন তো কিছুই খাওনি। মধ্যবিত্ত এই পরিবারে অভাব হয়তো আসবে, কিন্তু আজকের এই শান্তিটা যেন সেই অভাবের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। নীলাদ্রি বুঝতে পারলো, জীবনে টার্গেট শুধু অফিসে নয়, ঘরের কোণে ভালোবাসার টার্গেট পূরণ করাটাও সমান জরুরি।
পরদিন সকালে যখন নীলাদ্রির ঘুম ভাঙল, ঘরের ভেতরটা এক মায়াবী স্তব্ধতায় ডুবেছিল। রোজকার মতো জানলা দিয়ে আসা রোদটা আজ যেন একটু বেশি উজ্জ্বল। রান্নাঘর থেকে আসা বাসনের টুংটাং আর ভাজা মশলার সুবাস নীলাদ্রিকে মনে করিয়ে দিল যে পৃথিবীটা বদলে গেছে। ওর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে যখন আয়নায় নিজের মুখটা দেখলো চোখের নিচের সেই কালিগুলো যেন আজ অনেকটা ফিকে। চাকরি থাকবে কি থাকবে না সে অনিশ্চয়তা তো আছেই, কিন্তু মনের ভেতর সেই পরিচিত যুদ্ধের দামামাটা নেই। নীলাদ্রি ড্রয়িং রুমে আসতেই এক অদৃশ্য দৃশ্য দেখল। মা আর রিয়া দুজনে মিলে সোফায় বসে আছেন। রিয়া খুব মনোযোগ দিয়ে মাকে ফোনের কোনো একটা অ্যাপ ব্যবহার করা শেখাচ্ছে। মা হেসে বললেন, দেখ নীলু, বৌমা আমাকে বলছে এখন নাকি ফোনে ট্রেনের টিকিট কাটা যায়, আমাকে নাকি ট্রেনে করে কোথাও গেলে আর লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। রিয়া নীলাদ্রিকে দেখে মুচকি হাসলো, ওর চোখে এক অমোঘ প্রশান্তি। ও উঠে গিয়ে নীলাদ্রির জন্য 1 কাপ ধোয়া ওঠা চা আর 2 বিস্কুট নিয়ে এলো। আলতো করে নীলাদ্রির কাঁধে হাত রেখে বলল, আজ একদম চিন্তা করবে না, যা হবে দেখা যাবে। আমি ঠিক করেছি যদি অসুবিধা হয় খুব, আমি বিকেলে কিছু টিউশনিও ধরবো, আমরা দুজনে মিলে ঠিক টেনে নেব। নীলাদ্রি চায়ের কাপে চুমুক দিয়ে অনুভব করলো এই স্বাদের কাছে পৃথিবীর সব দামি পানীয় তুচ্ছ। ও ধীর স্থির পায়ে অফিসের দিকে রওনা দিল। বাসে ভিড় ছিল, রোদের তেজও ছিল প্রখর, কিন্তু নীলাদ্রির মনে হচ্ছিল ও যেন এক বর্ম পড়ে আছে, পরিবারের ভালোবাসার বর্ম। অফিসে ঢুকতেই পরিবেশটা থমথমে লাগলো। বসের কেবিনে ঢোকার আগেও বুক ভরে একটা শ্বাস নিল। বস চশমাটা টেবিলের ওপর রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। নীলাদ্রি বাবু, আপনার ফাইলটা আমার সামনে। পারফরমেন্সের যা হাল, তাতে টার্মিনেশন লেটারটা সই করা ছাড়া আমার উপায় নেই। কোম্পানি আপনার মতো ডেডউড বয়ে বেড়াতে পারবে না। নীলাদ্রি আজ ভেঙে পড়ল না। ও স্থিরভাবে বসের চোখের দিকে তাকিয়ে বলল, স্যার, আমি জানি আমার ওপর আপনার ক্ষোভ যুক্তিসঙ্গত, কিন্তু আপনি কি জানেন ওই সল্টলেকের ক্লায়েন্ট কেন শেষ মুহূর্তে পিছিয়ে গিয়েছিলেন? ওনার পরিবারে একটা বড় দুর্ঘটনা ঘটেছিল। আমি গতকাল রাতে ওনার সাথে কথা বলেছি, ওনার পলিসিটা করবেন, তবে 15 দিন সময় চেয়েছেন। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আগামী 15 দিনে আমি শুধুই ক্লায়েন্ট নয়, আরও 3টে নতুন লিড ক্লোজ করে দেখাবো। আমার ব্যক্তিগত জীবনের ঝড়টা থিতিয়ে গেছে, এখন আমি তৈরি। নীলাদ্রির দৃঢ় আত্মবিশ্বাস দেখে বস কিছুটা অপ্রস্তুত হলেন। সাধারণত ছাঁটাইয়ের মুখে কর্মীরা কান্নাকাটি বা অজুহাত দেয়, কিন্তু নীলাদ্রি দায়বদ্ধতা দেখাচ্ছে। বস কিছুক্ষণ গুম হয়ে থেকে বললেন, ঠিক আছে, আপনাকে 15 দিনের নোটিশ পিরিয়ড দিচ্ছি। যদি এই সময়ের মধ্যে রেজাল্ট না পাই তবে কোনো কথা শুনবো না, এবার যান। কেবিন থেকে বেরিয়ে নীলাদ্রির মনে হলো ও যেন এক বিশাল যুদ্ধ জয় করেছে। সারাটা দিন ও পাগলের মতো খাটলো। কলকাতার রাজপথ, গলি, মানুষের ভিড় সবকিছুই ওকে শক্তি দিচ্ছিল। বিকেলের দিকেও একটা বড় কর্পোরেট পলিসি সই করাতে সফল হলো, যা ও টার্গেটের অনেকটা অভাব পূরণ করে দিল। ফিরতি পথে নীলাদ্রি লেক মার্কেটের সামনে নামলো। ও গেল একটা নার্সারিতে, মায়ের জন্য কিনলো একটা গন্ধরাজের চারা, কারণ মা গাছ খুব ভালোবাসেন, কিন্তু রিয়ার সাথে অশান্তির ভয়ে আর নতুন গাছ বসাননি। আর রিয়ার জন্য কিনলো ওর প্রিয় মাটির তৈরি 1 জোড়া কানের দুল আর রাস্তার ধারের প্রিয় ভেলপুরি। রাত 8টায় নীলাদ্রি যখন বাড়ির কলিং বেল টিপল, দরজা খুলল মা। নীলাদ্রি গন্ধরাজে চারাটা মায়ের হাতে দিয়ে বলল, এটা জানলার ধারে বসিয়ে দিও মা, এটার গন্ধে তোমার খুব ভালো ঘুম হবে। মা আবেগে আপ্লুত হয়ে চারাটা বুকে জড়িয়ে ধরলেন। রিয়া ভেতর থেকে বেরিয়ে আসতেই নীলাদ্রি ওর হাতে ভেলপুরির প্যাকেটটা ধরিয়ে দিয়ে বলল, আজ আমরা একসাথে বসে চা আর ভেলপুরি খাবো। সেদিন ডিনারের টেবিলটা ছিল একদম অন্যরকম। মা নিজে হাতে রিয়াকে মাছের কাঁটা বেছে দিচ্ছিলেন, আর রিয়া মাকে বলছিল, মা, কাল আপনি যখন ঠোঙা বানাবেন আমাকেও শেখাবেন তো, আপনার হাতের কাজ খুব সুন্দর। নীলাদ্রি দেখল শাশুড়ি বৌমার মান অভিমান আজ হাসিতে ধুয়ে গেছে। নীলাদ্রি জানলার বাইরে তাকালো। আকাশে মেঘের ফাঁক দিয়ে একটা উজ্জ্বল নক্ষত্র দেখা যাচ্ছে। ও বুঝতে পারল সংসারের সুখ শুধু ব্যাংকের ব্যালেন্সে বা অফিসের ইনসেন্টিভে নেই, সেটা লুকিয়ে থাকে একে অপরের দুর্বলতাকে ঢেকে রাখা আর শক্তির পাশে গিয়ে দাঁড়ানোর মধ্যে। মধ্যবিত্তের জীবন হয়তো চিরকালই একটা টার্গেট পূরণের লড়াই, কিন্তু সেই লড়াইয়ে যদি আপনজনরা সাথী হয় তবে হারার ভয় থাকে না। আজ নীলাদ্রির টার্গেট পূর্ণ হয়েছে। অফিসের খাতায় হয়তো কিছুটা বাকি, কিন্তু জীবনের খাতায় ও আজ 100তে 100। এই ছোট্ট ফ্ল্যাটটা আজ আর নরক নয়, বরং এক টুকরো স্বর্গের মতো শান্ত আর নিরাপদ। মা, বউ আর নীলাদ্রি 3টে জীবনের সুর মিলেমিশে এক সুন্দর সমবেত সঙ্গীতে পরিণত হলো।
আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।